নায়রা যে ওই রুম থেকে রেগেমেগে বেরিয়ে গেছে সেটা ইহানের মা সাহারা বেগম খেয়াল করেছেন। নায়রা নিজের রুমে গিয়ে জোরে শব্দ করে দরজাটা লাগিয়ে দিয়েছে। এদিকে রুম থেকে সবাই চলে যাওয়ার পর ইহান অর্নিতার কাছে গিয়ে আস্তে করে বলল, তুমি ভাবিকে এভাবে না বললেও পারতে অর্নিতা। ভাবি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, আমিও তাকে মায়ের মতো স্নেহ করি। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। ভাইয়া আর ভাবি তো চাকরির কারণে অন্য শহরে থাকে। ছুটিতে যখন বাসায় বেড়াতে আসে তখন আমরা সবাই একসাথে মিলে আড্ডা দিই, হাসি তামাশা করি, মজা করি। আমাদের অনেক মেমোরি আছে একসাথে। ইহানের মুখে এসব কথা শুনে অর্নিতা একটু কড়া সুরেই বলল, দেখো, ইসলামে যা নিষিদ্ধ তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ইসলামের শরীয়তে সমর্থন করে এমন কাজ যখন মন চায়, যেভাবে মন চায় করতে পারবে, আমি কোন কিছু বলবো না। কিন্তু ইসলামে নিষিদ্ধ আছে এমন কাজ আমি কিছুতেই সহ্য করব না। ভাবি তোমার জন্য গায়রে মাহরাম, তাই উনার সাথে দূরত্ব বজায় রেখে চলবে। কারণ দুজন গায়রে মাহরাম একে অপরের বন্ধু হবে, এটা ইসলামে সমর্থন করে না। আর এভাবে গায়ে পড়ে হাসি তামাশা করাও চরম গুনাহের কাজ। অর্নিতার মুখে এসব কথা শুনে ইহান অর্নিতার কাছে এসে হাত দুটো আলতো করে ধরে বলল, ঠিক আছে বউ পাখি, এখন থেকে তুমি যা বলবে তাই হবে। কিন্তু এতদিনের অভ্যাস তো একদিনেই চেঞ্জ হবে না। আমাকে একটু সময় দাও, আমি নিজেকে আরও পরিবর্তন করে ফেলব ইনশাআল্লাহ। শুধু তোমার একটু সাপোর্ট চাই, আর কিছু না। এই বলে ইহান অর্নিতাকে বুকে টেনে নিল। অর্নিতা ইহানের বুকে মাথা রেখে বলল, প্লিজ আমার কথায় কষ্ট পেও না। আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বলেছি। কারণ তুমি বিয়ের আগে নিজের মুখেই বলেছ যে আমি যেন তোমাকে দিনী কাজে সাহায্য করি। কারণ তুমি নিজেকে পুরোপুরি দিনের পথে আনতে চাও, নিজেকে রবের প্রিয় করতে চাও। সেজন্যই আমি এতগুলো কথা বলেছি তোমাকে বোঝানোর জন্য। প্লিজ কষ্ট পেও না। ইহান আলতো হেসে বলল, আরে ধুর পাগলি, তুমি তো আমার ভালোর জন্যই বলেছ। আর আমি তো এমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে চাইতাম যে কিনা আমার ভুলগুলো শুধরে দিবে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আমার মনের মতো একজনকে আল্লাহ আমার জীবনে পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে অর্নিতা বলল, আরেকটা কথা কি জানো? কি কথা বউ পাখি? আমি তোমার সাথে কোন পরনারীকে সহ্য করতে পারবো না। কারণ এটা আমার গায়রতে লাগে, আর আমার গায়রত প্রচুর। অন্য গায়রতহীন নারীর মতো আমার স্বামীকে আমি অন্য নারীর সাথে বন্ধুত্ব বা বেহায়াপনা করতে দেব না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার আশেপাশেও কোন নারীর ছায়া পর্যন্ত আমি সহ্য করতে পারবো না। একটা কথা কি জানো? যদি কোন নারী সত্যি সত্যি কোন পুরুষকে ভালোবেসে ফেলে, তাহলে সেই প্রিয় মানুষটার আশেপাশে কোন পরনারীর 200 বছরের পুরনো কঙ্কালটাকেও সে সহ্য করতে পারে না। তাই আমি কোন পরনারীকে তোমার পাশে সহ্য করব না। অর্নিতার মুখে এসব শুনে ইহান হেসে দিয়ে বলল, ওরে পাগলি বউ পাখি আমার, আমি শুধু মাত্র তোমার, আর কারো না, বুঝলে তো? হি হি হি। এই কথা শুনে অর্নিতা আবারও ইহানের বুকে মাথা লুকালো। দুপুরের দিকে বাসার সব মেহমান বিদায় নিল। নায়রা এখনো নিজের রুম থেকে বের হয়নি। রেগেমেগে এখনো নিজের রুমেই বসে আছে। সাহারা বেগম এ ব্যাপারটা লক্ষ্য করলেন যে নায়রা সেই যে সকালে নিজের রুমে ঢুকেছে এখনো বের হয়নি। রেহান অর্থাৎ নায়রার স্বামী অনেকবার নায়রার রাগের কারণ জানতে চেয়েও ব্যর্থ হয়েছে। নায়রা কিছুতেই কোন কথা বলছে না, সকাল থেকে কিছু খায়নি সে। সাহারা বেগম নায়রার রুমের সামনে গিয়ে দরজা নক করে বলল, নায়রা, দরজাটা খুলো তো। শাশুড়ির কণ্ঠ শুনে নায়রা দরজা খুলে দিয়ে আবার মুখ ফুলিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। সাহারা বেগম নায়রার কাছে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে মা? সেই সকাল থেকে রুমের মধ্যে দরজা লাগিয়ে বসে আছো, কিচ্ছু খাওনি? সকাল থেকে এখন পর্যন্ত বাসায় এতক্ষণ মেহমানরা ছিল, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। কি হয়েছে আমাকে বলো তো। মায়ের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা রেহান বলল, দেখো তো মা, সেই সকাল থেকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু ও কোন কথাই বলছে না। সাহারা বেগম আবারও নায়রাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা?
আমাকে বলো, দেখি আমি সমাধান করতে পারি কিনা। এই সুযোগ পেয়ে নায়রা সাহারা বেগম আর রেহানের কাছে কেঁদে কেঁদে ইনিয়ে বিনিয়ে অর্নিতার নামে যা নয় তা বলল। কয়েক মিনিটের মধ্যে নায়রা সাহারা বেগমের কান ভারী করে দিল অর্নিতার বিরুদ্ধে। অর্নিতার বিরুদ্ধে সাহারা বেগমের মনে নেগেটিভ ধারণা ঢুকিয়ে দিল সে কয়েক মিনিটেই অর্নিতার জন্য সাহারা বেগমের মনে নেগেটিভ চিন্তাভাবনা জন্ম নিল। নায়রার এসব কথা শুনে সাহারা বেগম বললেন, একদিন হলো না এ বাড়িতে বউ হয়ে এসেছে, আর এখনই ভাবি আর দেবরের সম্পর্কে ফাটল ধরাতে শুরু করেছে। কয়েকদিন পর তো আমাদের মা, ছেলে, বাবা, ভাই বোন সবার সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিবে এই মেয়ে ইসলামের নাম করে। এজন্যই ইহানকে আমি শুরু থেকেই বলেছিলাম যে এত ইসলামিক মাইন্ডের মেয়ে বিয়ে করিস না। এরা পান থেকে চুন খসলেই ইসলামকে টেনে আনে। এভাবে যদি সব ক্ষেত্রে ইসলামকে টেনে আনে তাহলে তো কারোর সাথে সম্পর্কই রাখতে দেবে না ইহানকে। সাহারা বেগমের মনে অর্নিতার বিরুদ্ধে এসব নেগেটিভ চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে যেন তৃপ্তির ঢেকুর তুলল নায়রা। এবার মনের মধ্যে কিছুটা শান্তি পেয়েছে সে। এর মধ্যে রেহানও বলল, এভাবে যদি বাড়ির বউ সবার সম্পর্কের মধ্যে বাধা দেয় তাহলে তো ভবিষ্যৎ সমস্যা হবে। মা, একটা কথা শুনে রাখো, আমার স্ত্রীকে আজ নতুন বউ এভাবে অপমান করলো, নেক্সট টাইম যদি এমন করে তাহলে কিন্তু আমি আর আমার বউকে নিয়ে এ বাড়িতে আসবো না বলে দিলাম। সাহারা বেগম নায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি এসব নিয়ে আর মন খারাপ করো না নায়রা। আমি ইহানকে বলে দিব যাতে ও ওর বউকে ভালো করে বুঝিয়ে দেয় যে এ বাড়িতে থাকতে হলে এত ইসলামকে টেনে আনা যাবে না। ও ওর মতো পর্দা করে থাকুক, তাতে আমার কোন সমস্যা নেই, কিন্তু বাকিদের সাথে যেন এসব ইসলামিক ব্যাপার নিয়ে বেশি মাতামাতি না করে। তুমি আর রাগ বা মন খারাপ করে থেকো না মা। ডাইনিং রুমে খাবার সার্ভ করা আছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও, নয়তো শরীর খারাপ করবে। এই বলে সাহারা বেগম সেখান থেকে চলে গেল। নায়রা মনে মনে প্রচণ্ড খুশি হয়ে গেল সাহারা বেগমের এসব কথা শুনে। এবার যেন সে মহা খুশি, কারণ তার মিশন সাকসেসফুল। সে অর্নিতার বিরুদ্ধে তার শাশুড়ির কান ভারী করতে পেরেছে। এদিকে সাহারা বেগম নিজের রুমে এসে ইহানকে সেখানে আসতে বললেন। কিছুক্ষণের মধ্যে ইহানও এসে হাজির সাহারা বেগমের কাছে। ইহানকে নিজের কাছে বসতে বললেন সাহারা বেগম। ইহান সাহারা বেগমের কাছে বসে ওনার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার মা, ডেকেছ কেন? সাহারা বেগম সুখটা ভার করে বললেন, তোর সাথে কিছু দরকারি কথা আছে ইহান। কি কথা মা? তোর বউ আজ বড় বৌমাকে কি বলেছে সকালে? কই, তেমন কিছু না তো। তেমন কিছু না মানে? তাহলে বড় বৌমা আজ সকাল থেকে না খেয়ে মন খারাপ করে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল কেন? ইহান অবাক হয়ে বলল, ভাবি সকাল থেকে না খেয়ে নিজের রুমে মন খারাপ করে বসেছিল অর্নিতার সামান্য কিছু কথার জন্য। ওইগুলো সামান্য কোন কথা না ইহান, তুই ভালো করেই জানিস যে আমরা এতটা প্র্যাকটিসিং মুসলিম না। নামাজ কালাম পড়ি ঠিকই, কিন্তু ওইভাবে পরিপূর্ণ ইসলাম মেনে চলতে পারি না, কারণ আমরা ছোট থেকে সেভাবে অভ্যস্ত নই। তোরাও ছোট থেকেই খুবই আধুনিক মন মানসিকতা নিয়ে বড় হয়েছিস। বড় বৌমাও আধুনিক স্ট্যান্ডার্ড ফ্যামিলির একটা মেয়ে। তোদের সবার মধ্যে বন্ধুর মতো সম্পর্ক, আর সেই সম্পর্কের মধ্যে যদি কেউ আঙুল তুলে বা সেখানে ইসলামকে টেনে আনে তাহলে তো মন খারাপ হবেই। আমি আগে থেকেই জানতাম যে যারা বেশি ইসলাম প্র্যাকটিস করে তারা এভাবে দেবর ভাবি বা ফ্রি মিক্সিং পছন্দ করে না আধুনিক মন মানসিকতার মানুষদের মতো। যা হবার তো হয়েই গেছে, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, তোর বউ পরিপূর্ণ পর্দা করুক বা ইসলাম মেনে চলুক তাতে আমাদের কোন সমস্যা নেই, কিন্তু ওকে ভালো করে বুঝিয়ে দিস যাতে আমাদের পরিবারের বাকিদের সাথে ইসলামিক ব্যাপারে বেশি মাতামাতি না করে। তাহলেই সেটা সবার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছিস। ইহান তার মায়ের কথায় কি জবাব দিবে তা বুঝতে পারছে না, কারণ ইহান তার বাবা মায়ের বাধ্য ছেলে, বলা চলে বাবা মায়ের নেওটা ছেলে। সে ছোট থেকে আজ অবধি বাবা মায়ের কথার উপর কোন কথা বলতে পারেনি সে, তাই চুপ করে
মায়ের কথা শোনা ছাড়া তার কোন উপায় নেই। কিন্তু অর্নিতা যা বলেছে তা তো তার ভালোর জন্যই বলেছে, সে খারাপ কিছু তো আর বলেনি। সে তো ইসলামের শরীয়তে যে বিধান আছে সেগুলোই বলেছে। এখন ইহান কার কথা শুনবে সেটাই ভেবে পাচ্ছে না। একদিকে তার পরিবার, আরেকদিকে তার জীবনসঙ্গী, যে কিনা তাকে পরিপূর্ণ দিনের পথে আনতে, তার সুখ দুঃখের সাথী হতে, তার সাথে শেষ নিঃশ্বাসটা পর্যন্ত কাটাতে আপনজনদের ছেড়ে এসেছে ইহানের জীবনে। অর্নিতা চাইলেই ইহানের থেকে হাজার গুণ দিনদার একজন জীবনসঙ্গী আর দিনদার একটা পরিবার পেত, কিন্তু সেই ইহান আর ইহানের পরিবারকে সঠিক দিনের আলো দেখানোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করে ইহানকেই তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। অর্নিতা কি পাবে তার এত বড় ত্যাগের ফল? সামনে যে কি ঘটতে চলেছে তা ইহান আন্দাজও করতে পারছে না। এভাবেই আরও একটা দিন কেটে গেল। আজ বিয়ের তৃতীয় দিন। কাল ইহান অর্নিতাকে তার বাবার বাড়ি নিয়ে যাবে। সবে মাত্র সকাল 9টা বাজে, তাই আজকে সারাটা দিন অর্নিতার সাথে কাটাতে আর অর্নিতাকে খুশি করতে ইহান প্ল্যান করেছে সে আজ তাকে নিয়ে একটু ঘুরতে যাবে। ইহানের একটা প্রিয় জায়গা আছে। বিয়ের আগেই সে প্ল্যান করে রেখেছিল যে বিয়ের পর বউকে নিয়ে সে ওই জায়গায় ঘুরতে যাবে। তাই বিয়ের আগে করে রাখা পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ইহান অর্নিতার কাছে গেল। অর্নিতা নিজের রুমেই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল আনমনে। অর্নিতার মনটাও একটু খারাপ। বাবার বাড়ির সবার জন্য তার মন আকুপাকু করছে। ইহান রুমে ঢুকেছে সেই খেয়াল অর্নিতার নেই। সে আনমনে চুল আঁচড়িয়েই যাচ্ছে। শাড়ি পরা, তার সাথে কোমর পর্যন্ত দীঘল ঘন কালো ছাড়া চুল, সব মিলিয়ে অর্নিতাকে যেন পরীর মতো লাগছে। ইহান রুমের এক পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখছে আর ঠোঁটের কোণে মুচকি হাসি এনে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে মনে মনে বলছে, হে আমার মহান রব, তোমার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব তার কোনো ভাষা নেই আমার কাছে। তুমি আমার মতো পাপীকে এত বড় নিয়ামত দান করেছ। সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিই আজ নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ মনে হচ্ছে। এমন একটা দৃশ্য দেখার অপেক্ষায় তো এতদিন ছিলাম। এই বলে ইহান আস্তে করে অর্নিতার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। এভাবে হঠাৎ করে ইহান তাকে পিছন থেকে জড়িয়ে ধরায় অর্নিতা চিৎকার দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অর্নিতা চিৎকার দিয়ে উঠতেই ইহান অর্নিতার কোমরে ধরে নিজের কাছে টান দিয়ে এনে এক হাত দিয়ে কোমরে ধরে অন্য আরেক হাত দিয়ে অর্নিতার মুখে আলতো করে চেপে ধরল। অর্নিতা ভয়ে ভয়ে বড় বড় চোখ করে ইহানের দিকে অপলকে চেয়ে আছে। ইহানও অর্নিতার চোখে চেয়ে একগাল মুচকি হাসি দিল। এই দেখে অর্নিতা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ইহান অর্নিতার মুখ থেকে হাত সরিয়ে অর্নিতাকে আরও কাছে টেনে ফিসফিস করে বলল, এই আমার বউ পাখি, এত ভয় পাও কেন তুমি? অর্নিতা আমতা আমতা করতে করতে বলল, না মানে তুমি হঠাৎ করে এভাবে না জানিয়ে পিছন থেকে জড়িয়ে ধরেছ তো, তাই ভয় পেয়ে গেছি। আর এটা আমার ছোটবেলার অভ্যাস, হঠাৎ করে কিছু হলেই আমি ভয়ে আটকে উঠি। অর্নিতার মুখে এ কথা শুনে ইহান হেসে বলল, ওরে আমার পাগলি বউ রে, এখন থেকে এটার অভ্যাস করে নাও, কারণ আমার যখনই মন চাইবে তখনই আমার বউকে এভাবেই পিছন থেকে জড়িয়ে ধরব না জানিয়েই। ইহানের মুখে এ কথা শুনে লজ্জায় যেন লাল হয়ে গেল অর্নিতা, কিন্তু মনে মনে খুশিও হয়েছে সে, কারণ এভাবে পিছন থেকে জড়িয়ে ধরার ব্যাপারটা বেশ ভালো লাগে অর্নিতার। বিয়ের আগে থেকেই সে মনে মনে চাইতো তার হাজবেন্ড যেন তাকে এভাবে মাঝে মাঝে না জানিয়েই পিছন থেকে জড়িয়ে ধরে। বেশ রোমান্টিক একটা ব্যাপার এটা। ইহান এখনও অর্নিতাকে ধরে রেখেছে। অর্নিতা নিজেকে ইহানের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, এবার ছাড়ো আমাকে, কেউ রুমে এসে পড়বে। কেন কেন? আমার বউ পাখিটাকে আমি ছাড়বো কেন? আমি তোমাকে এভাবে ধরে রেখেছি, তাই বুঝি তোমার ভালো লাগছে না? আরে জনাব, এই জন্য না, কেউ এসে পড়বে, ছাড়ো তুমি আমাকে। আরে এখন আমাদের রুমে কেউ আসবে না, সবাই যার যার রুমে আছে। আচ্ছা ওয়েট, মাত্র তুমি আমাকে কি বললে আবার বলো তো? অর্নিতা অবাক হয়ে বলল, কোথায় কি বললাম? তুমি আমাকে এই মাত্র
জনাব বলে ডাকলে? জনাব ডেকেছি। কেন, তোমার ভাল লাগেনি? বাহ, খুব ইউনিক একটা ডাক তো এটা। সাউন্ডস নাইস। আমার বউ আমাকে জনাব বলে ডাকলো, শুনেই তো মনটা খুশিতে ভরে উঠল। নিজেকে কেমন যেন রাজা রাজা লাগছে। ইহানের মুখে এ কথা শুনে অর্ণিতা এক গাল হেসে বলল, পাগল একটা, কি যে বলো না তুমি। এর মধ্যে রুমের বাইরে থেকে দরজা নক করার আওয়াজ আসলো। দরজা নক করার আওয়াজ শুনেই ইহান অর্ণিতাকে হন্তদন্ত হয়ে ছেড়ে দিল। অর্ণিতাও ইহানের থেকে একটু সরে দাঁড়ালো। দরজার বাইরে থেকে আওয়াজ ভেসে আসলো নায়রার, ইহান, ভিতরে আসবো? নায়রার আওয়াজ শুনে ইহান বলল, আরে ভাবি, ভিতরে এসো। নায়রা রুমের ভিতরে এলো। নায়রার সাথে নিহাও ছিল। নায়রা রুমের ভিতরে ঢুকেই দেখল অর্ণিতা আর ইহান পাশাপাশি দাঁড়িয়ে আছে, তার উপর অর্ণিতার চুল ছাড়া। এই অবস্থায় তাদেরকে দেখে নায়রা আর চোখে ইহানের দিকে চেয়ে বলল, অপস, তোমাদেরকে ডিস্টার্ব করে ফেলিনি তো রং টাইমে এসে? এই কথা শুনে অর্ণিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ ইহানের প্রতি নায়রার চাহনি আর কথাবার্তার ধরন তার একদমই পছন্দ না। কেমন যেন গায়ে পড়া স্বভাবের মেয়ে নায়রা। সম্পর্কের লিমিট বলে যে কিছু একটা আছে, সেটা নায়রা মানতে নারাজ, কারণ অতি আধুনিকা মেয়ে সে। আধুনিকতার নামে বেহায়াপনা যেন তার রন্ধ্রে রন্ধ্রে। নায়রার কথা শুনে ইহান হেসে বলল, আরে কি যে বলো না ভাবি, রং টাইম হবে কেন, ঠিক টাইমেই এসেছ। আমিও একটু আগেই এসেছি এই রুমে অর্ণিতাকে একটা কথা বলার জন্য। ইহানের মুখে এ কথা শুনে নায়রা বলল, ও আচ্ছা, তা কি কথা বলতে এসেছিলে? তুমি তোমার বউকে আমাদের সামনে বলা যাবে, নাকি আমরা রুম থেকে চলে যাব? আরে না না, তোমরা কেন চলে যাবে, তোমাদের সামনেই বলা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি বলবে, আমরাও একটু শুনি। এর মাঝে নিহাও বলে উঠল, কিরে ভাইয়া, ভাবিকে কি বলবি বল। ইহান নায়রা আর নিহার জবাবে বলল, তেমন কিছু না, অর্ণিতাকে নিয়ে একটু ঘুরতে যাব আর কি। অর্ণিতা যেহেতু একটা নতুন পরিবেশে এসেছে, সেহেতু ওর মন একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তাই যাতে ওর একটু ভালো লাগে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব আর কি। অর্ণিতা, তুমি আধা ঘন্টার মধ্যে রেডি হও, আমি আর তুমি বাইরে ঘুরতে যাব। বাইরে ঘুরতে যাবার কথা শুনে অর্ণিতার মুখের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ অর্ণিতার ঘোরাঘুরির শখ অনেক, কিন্তু বিয়ের আগে বাড়ির বাইরে সে ঘুরতে বের হয়নি তেমন একটা। তার স্বপ্ন ছিল বিয়ের পর সে তার হাজবেন্ডের সাথে ঘুরবে। তাই ঘুরতে যাবার কথা শুনে অর্ণিতা মনে মনে অনেক খুশি হলো। কিন্তু এদিকে এ কথা শুনে মাথায় যেন আগুন ধরে গেছে নায়রার। হিংসেতে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। কারণ ইহানের বিয়ের আগে কোথাও ঘুরতে গেলে কখনো সে নায়রাকে না নিয়ে যায়নি। ইহান নায়রার বেস্ট ফ্রেন্ডের মতো। নায়রা যখনই ছুটিতে তার হাজবেন্ড রেহানের সাথে এ বাড়িতে বেড়াতে আসতো, তখন সে বেশিরভাগ সময় ইহান আর নিহার সাথেই কাটাতো। রেহান নায়রাকে কোথাও ঘুরতে না নিয়ে গেলেও ইহান যখনই সময় পেত তখনই নায়রাকে নিয়ে ঘুরতে বের হতো। মাঝে মাঝে সুযোগ পেলে নিহাও তাদের সাথে যেত। কিন্তু এই প্রথমবার ইহান নায়রাকে না নিয়েই ঘুরতে যাবার কথা বলেছে। এটা নায়রা কিছুতেই মানতে পারছে না। রাগে হিংসায় কটমট করছে নায়রা, চোখের মধ্যে যেন আগুন ধাও ধাও করে জ্বলছে। এদিকে নিহা মাঝখান থেকে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই ছোট ভাবিকে নিয়ে ঘুরে আয়, ভাবির ভালো লাগবে। এর মধ্যে নায়রা মনে মনে ফোন দিয়ে এঁটেছে, সে কিছুতেই ইহানকে অর্ণিতার সাথে একা যেতে দিবে না, কারণ সে এটা সহ্যই করতে পারবে না যে ইহান তাকে না নিয়ে একা অর্ণিতাকে নিয়ে ঘুরতে যাবে। নায়রা কিছু না বলেই হন হন করে ইহানের রুম থেকে বেরিয়ে সোজা তার শাশুড়ির রুমে চলে গেল। ইহান, অর্ণিতা আর নিহা হা করে নায়রার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। এদিকে নিহা ইহান আর অর্ণিতাকে রেডি হতে বলে নিজের রুমে চলে গেল। তাকে আজকে আবার ভার্সিটিতেও যেতে হবে, দরকারি কাজ আছে সেখানে। অর্ণিতা হা করে ইহানের দিকে চেয়ে আছে। ইহান অর্ণিতার কাছে গিয়ে দুই গালে দুহাত দিয়ে আলতো করে ধরে বলল, তুমি রেডি হও বউ পাখি, আমি মামনির কাছ থেকে অনুমতি নিয়ে আসি বাইরে যাবার জন্য। এদিকে নায়রা তার শাশুড়ি সাহারা বেগমের কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে রসিয়ে কষিয়ে বলল, মা, আপনার ছোট ছেলে
বিয়ে করেই আমাদের সবাইকে পর করে দিচ্ছে। ও কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে। অর্ণিতা কিন্তু আপনার ছেলেকে ওর আঁচলের মধ্যে বেঁধে ফেলছে মা। নায়রার মুখে এসব শুনে সাহারা বেগম উতলা হয়ে উঠলেন, কারণ ইহান উনার বাধ্য সন্তান। উনি যদি ইহানকে ডানে যেতে বলে ইহান ডানে যায়, উনি যদি ইহানকে বামে যেতে বলে তাহলে ইহান বামে যায়, এমনকি উনি যদি বলে ইহানকে বিষ খেতে, তাহলে ইহান 1 সেকেন্ডও ভাববে না বিষ খেতে। সে সরাসরি মায়ের কথায় বিষও খেয়ে নিতে রাজি। বলা চলে ইহান মায়ের হাতের পুতুলের মতো সাহারা বেগম তার অন্য সন্তানের চেয়ে একটু বেশিই ভালোবাসে, কারণ ইহান তার বাধ্য সন্তান। মা অন্যায় করুক বা পুণ্য করুক, ইহান তা বিচার বিবেচনা করে না। তার মা যাই বলে তাই তার কাছে সঠিক। তাই ইহান উনার হাতছাড়া হয়ে যাচ্ছে শুনেই উনি উতলা হয়ে উঠে নায়রাকে বললেন, কি হয়েছে বৌমা, আমাকে সবকিছু খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন মা, ইহান ওর বিয়ের আগে আমাদের সাথে কতটা ফ্রি ছিল। আমরা বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম। ইহান কোনোদিন আমাকে না নিয়ে বাইরে যায়নি ঘুরতে, কিন্তু আজ সে নাকি শুধুমাত্র অর্ণিতাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। আমাকে, নিহাকে, ওর বড় ভাইয়া রেহানকে, এমনকি আপনাকে আর বাবাকেও সাথে নিবে না। আচ্ছা মানলাম রেহান আর বাবা বাইরের কাজে গেছে, তাই তারা যেতে পারবে না, কিন্তু আমি, আপনি আর নিহা তো বাসাতেই আছি। আমাদেরকেও সাথে নিয়ে যেতে পারে না? বিয়ে করেছে বলে কি ওর দুনিয়া শুধুমাত্র ওর বউই? আমরা সবাই কি বাদ পড়ে গেলাম ওর জীবন থেকে? এমনিতেই সাহারা বেগম ইহানের ব্যাপারে একটু বেশি সেনসিটিভ, আর তার উপর নায়রা তার প্রিয় বৌমা। এখন নায়রার মুখে ইহানের ব্যাপারে এসব শুনে সাহারা বেগম তো আরও বেশি উতলা হয়ে পড়েছেন, আর মনে মনে ভাবতে লাগলেন বিয়ে করে উনার ছেলে পর হয়ে গেছে। ইহান আর আগের মতো নেই। দুদিন হলো বউ এসেছে, আর এখনই ছেলে বউ পাগল হয়ে গেছে, সবাইকে ভুলে বউকে নিয়ে পড়ে আছে। না না না, এটা সাহারা বেগম কিছুতেই হতে দিবেন না। ছেলেকে বউ পাগল হতে দেওয়া যাবে না। যে করেই হোক ছেলেকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। এরই মধ্যে ইহান সাহারা বেগমের রুমে এলো। এসে দেখে নায়রাও এই রুমেই। ইহান নায়রাকে দেখে বলল, কি ব্যাপার ভাবি, কিছু না বলেই যে তুমি আমাদের রুম থেকে চলে এলে? নায়রা কিছু বলতে যাবে এর আগেই সাহারা বেগম ইহানকে উনার কাছে এসে বসতে বললেন। ইহানও চুপটি করে বাধ্য ছেলের মতো মায়ের পাশে গিয়ে বসল। উনি খুব ভালো করেই জানেন যে ইহানকে কিভাবে উনার কন্ট্রোলে রাখা যায়। ইহান খুব ইমোশনাল মানুষ, তাই সাহারা বেগম ইমোশনাল ব্ল্যাকমেইল করেই ইহানকে কন্ট্রোলে রাখতেন সব সময়। আর বেচারা ইহানও তার মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। পারলে জীবন দিয়ে দিবে, তবুও মায়ের চোখে পানি আসতে দিবে না। সাহারা বেগম ইহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার আমার সোনার টুকরা, শুনলাম তুমি নাকি অর্ণিতাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। ইহান মাকে জড়িয়ে ধরে আলতো হেসে বলল, মামনি, সেজন্যই তো তোমার অনুমতি নিতে এলাম। মামনি, আমি অর্ণিতাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, ওর ভালো লাগবে। সাহারা বেগম ছলনার সুরে বললেন, সেটা তো খুব ভালো ব্যাপার, যাও ওকে নিয়ে বাইরে থেকে ঘুরে এসো, ওর ভালো লাগবে। কিন্তু বাবা, তুমি তোমাদের সাথে নায়রা আর নিহাকে নিয়ে যাও, সবাই মিলে একসাথে ঘুরে এসো, আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে নায়রা বলে উঠল, আরে মা, আমরা একা কেন যাব? আপনিও চলুন আমাদের সাথে ঘুরতে বের হলে আপনারও অনেক ভালো লাগবে। শাশুড়িকে কিভাবে পটাতে হয় সেই টেকনিক নায়রার ভালো করেই রপ্ত করা, তাই সে কোন সুযোগও মিস করে না সাহারা বেগমকে পটানোর জন্য। নায়রার মুখে এ কথা শুনে সাহারা বেগম বললেন, আরে না না, তোমরা যাও, আজকে আমার অফিসে 11টায় একটা মিটিং আছে, তাই আমাকে অফিসে যেতে হবে। আজকে তোমরাই যাও, আরেকদিন ছুটি থাকলে সেদিন আমি যাব। এদিকে ইহান মনে মনে চেয়েছিল সে আর অর্ণিতা একাই ঘুরতে যাবে, কিন্তু যেহেতু সে তার মায়ের একান্ত বাধ্যগত সন্তান, তাই আর মায়ের মুখের উপর কোন কথা বলল না। একা বউকে নিয়ে ঘুরতে যাবার স্বপ্নকে মাটি চাপা দিয়ে তাদের সাথে ভাবি আর ছোট বোনকে নিয়ে ঘুরতে যেতেই রাজি হলো। এবারও নায়রার মিশন সাকসেসফুল, কারণ সে মনে মনে এটাই চেয়েছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে সে যতদিন এ বাড়িতে আছে ততদিন সে ইহান আর অর্ণিতাকে একান্তে সময় কাটাতে দিবে না।
ইহান আর অর্নিতাকে একসাথে দেখলেই যেন নায়রার পা থেকে মাথা অবধি জ্বলে যায়। সাহারা বেগম নায়রাকে রেডি হতে বলল। মনে মনে ডেভিল হাসি হাসল নায়রা। মিশন সাকসেসফুল। নায়রাকে রেডি হতে বলে নিহাকে ডাক দিল এ রুমে আসার জন্য। মায়ের ডাক শুনে নিহা এ রুমে এলো। কি ব্যাপার মামনি, আমাকে ডেকেছ তুমি? ডেকেছি। কি জন্যে ডেকেছ বলো? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি হব মানে? কোথায় যাওয়ার জন্য রেডি হতে বলছো মামনি? তুমি আর নায়রা ইহান আর অর্নিতার সাথে বাইরে ঘুরতে যাবে, তাই যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আমি আর নায়রা ভাবি যাব মানে? মা ইহান ভাইয়া তো ছোট ভাবিকে নিয়ে যাবে ঘুরতে, তাহলে তাদের মাঝখানে আমি আর নায়রা ভাবি কেন যাব? ওরা একটু একা একা যাক না, ওদেরকে একটু একা সময় কাটাতে দাও। ওদের মাঝখানে আমাকে আর নাওরা ভাবিকে কেন কবাব মে হাড্ডি বানাচ্ছ? ওরা নববিবাহিত দম্পতি, ওদের একটু স্পেস দেওয়া দরকার। সরি মা, আমি যাব না। নায়রা ভাবিকেও যেতে হবে না, ইহান ভাইয়া আর ছোট ভাবি একাই যাক। নিহার মুখে এ কথা শুনে নায়রা অসহ্য মনে মনে বলল, এই নিহা একটা চুল পাক না মেয়ে, সবসময় বেশি বুঝে। ও তো আমার প্লেন এখন বানচাল করে দিবে। না না, ওকে আর কিছু বলার আগেই থামাতে হবে। এই বলে নায়রা নিহার কাছে গিয়ে বলল, দেখো নিহা, আমি তো দিন পর তোমার বড় ভাইয়ার সাথে চলেই যাব, কারণ তোমার ভাইয়ার ছুটি শেষ হয়ে যাবে। তারপর আবার কবে না কবে এ বাড়িতে আসতে পারবো তারও কোন সিউরিটি নেই। ইহান আর ইহানের বউ তো এ বাড়িতেই থাকবে। আমি চলে গেলে তো তারা যখন মন চায় বাইরে ঘুরতে যেতে পারবে, কিন্তু আমি তো চাইলেই আর ওদের সাথে ঘুরতে যেতে পারবো না। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হও, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাই। এদিকে সাহারা বেগমও নায়রার তালে তাল মিলিয়ে নিহাকে উদ্দেশ্য করে বলল, নায়রা একদম ঠিক কথাই বলেছে নিহা, আর কথা বাড়াস না, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মা আর ভাবির মুখে এ কথা শুনে নিহা বলল, তোমাদের কি কোনো কমন সেন্স নাই যে বিয়ের পর দুজন নবদম্পতির মাঝে ঢুকতে হয় না? এমনিতেই ভাইয়া আর ভাবির অ্যারেঞ্জ ম্যারেজ, তাদের দুজন দুজনকে বুঝার জন্য যথেষ্ট সময় আর স্পেস দরকার, তাদের মাঝখানে তোমরা কাবাব মে হাড্ডি হতে চাচ্ছ? তোমাদের কমন সেন্স কি দিন দিন লোপ পাচ্ছে? নিহার মুখে এসব শুনে সাহারা বেগম রেগে গিয়ে বললেন, ইদানিং বড্ড মুখে মুখে তর্ক করতে শিখেছ নিহা। মনে রেখো, আমার থেকে তুমি বেশি বুঝো না। আমি তোমার মা, তোমার থেকে সবকিছু আমি বেশি ভালো বুঝি। মায়ের এই কথার জবাবে নিহা বলল, আমি সব সময় উচিত কথা বলি দেখেই তোমার সেটাকে তর্ক মনে হয় মা। আমি তো আর ইহান ভাইয়ার মতো তোমার সব কথা মেনে নেই না, সেজন্য তোমার আমাকে পছন্দ না। এই বলে নিহা মুখ ভার করে দিল। এর মাঝখানে ইহান তার মাকে শান্ত করে বলল, তুমি শান্ত হও মা, আমি নিহাকে বুঝাচ্ছি। এই বলে ইহান নিহার কাছে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, প্লিজ সোনা বোন আমার, রাগ করিস না মায়ের কথায়। মা যা বলে বুঝে শুনে বলে, আমাদের ভালোর জন্য বলে, তাই মায়ের সব কথা শুনতে হয়। রাগ করিস না বোন আমার, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। দেখ, আমার তো কোন সমস্যা নেই তুই আর ভাবি আমাদের সাথে গেলে, বরং অর্নিতা আরও বেশি খুশি হবে তুই আর ভাবি আমাদের সাথে গেলে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নে। ইহান নিহাকে বুঝিয়ে শুনিয়ে রেডি হতে বলল। ভাইয়ের কথায় রাজি হলো নিহা, তাই জলদি করে নিজের রুমে চলে গেল রেডি হতে। নায়রাও রেডি হতে নিজের রুমে চলে গেল। এদিকে ইহানও নিজের রুমে গিয়ে দেখল যে অর্নিতা বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা পরে রেডি হয়ে বসে আছে আর ইহানের জন্য অপেক্ষা করছে। এই সাজে যেন অত্যন্ত পবিত্র লাগছে অর্নিতাকে। ইহান অর্নিতার কাছে গিয়ে মুচকি হেসে কানে কানে বলল, এই কালো বোরকাতেও তোমাকে অপূর্ব লাগছে বউ পাখিটা আমার। ইহানের এমন প্রশংসা শুনে মনে মনে খুশি হলো অর্নিতা, কিছুটা লজ্জাও পেল, কারণ প্রত্যেকটা মেয়েই তার স্বামীর কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করে, আর স্ত্রীর প্রশংসা করাও সুন্নত। ইহান এখনও রেডি হয়নি, সে আজ কি পরে বাইরে যাবে বুঝতে পারছে না, তাই সে অর্নিতাকে বলল, আচ্ছা বউ পাখি, কি পরবো একটু বলে দাও তো, আজকে তোমার পছন্দ মতো জিনিস পরে যাব, বলো কি পরবো। অর্নিতা আস্তে করে বলল, আমি চাই আজকে তুমি সুন্নতি পোশাক পরে আমার সাথে বাইরে যাও।
সুন্নতি পোশাকে তোমাকে একটু বেশিই সুন্দর লাগে। জো হুকুম মেরে জনাবা, হিহিহি এই বলে ইহান তার আলমারি থেকে সাদা রঙের পাঞ্জাবি পাজামা বের করে পরে নিল। 10 মিনিটের ভিতরেই সে রেডি হয়ে গেল। অর্নিতার কালো সুন্নতি পোশাক আর ইহানের সাদা রঙের সুন্নতি পোশাক দুজনকে যেন বেহেস্তি জোড়া মনে হচ্ছে একসাথে। অর্নিতার স্বপ্ন ছিল বিয়ের পর যখন সে তার হাজবেন্ডের সাথে বাইরে বের হবে তখন যেন তারা দুজনেই সুন্নতি পোশাকে থাকে। এই স্বপ্নটাও আজ পূরণ হয়ে গেল অর্নিতার। অর্নিতা মনে মনে রবের দরবারে শুকরিয়া আদায় করে নিল। চলো অর্নিতা, আমি রেডি, এবার গিয়ে দেখি ভাবি আর নিহা রেডি হলো কিনা। ভাবি আর নিহাও আমাদের সাথে যাবে? ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি, নিহা আর ভাবিও আমাদের সাথে যাবে। চলো ড্রয়িং রুমে গিয়ে ওদেরকে ডাক দেই। নিহা আর নায়রার যাওয়ার কথা শুনে অর্নিতার মনটা একটু ভার হয়ে গেল, কারণ সে একান্তে একটু সময় কাটাতে চেয়েছিল ইহানের সাথে। কারণ বিয়ের পরেই মেয়েরা চায় তার স্বামীর সাথে নিজের মতো করে ঘুরতে বা সময় কাটাতে, কিন্তু পরক্ষণেই তার মন ভালো হয়ে গেল। কারণ অর্নিতা নায়রার মতো এত হিংসুটে স্বভাবের মেয়ে না। সে মনে মনে ভাবল, পরিবারের সবাই একসাথে গেলে বেশ ভালোই হবে। অন্য কোন সময় না হয় অর্নিতা ইহানের সাথে একা ঘুরতে যাবে। অর্নিতা আর ইহান ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করছে নিহা আর নায়রার জন্য। কিছুক্ষণের মধ্যে নিহাও রেডি হয়ে চলে এলো, কিন্তু নায়রার কোন পাত্তা নেই, সে এখনো রেডি হয়নি। নায়রা আজ ইচ্ছে করেই দেরি করে রেডি হচ্ছে। নায়রার একটাই উদ্দেশ্য, সে কিভাবে ইহান আর অর্নিতার মাঝখানে বাদ সাজবে। আরও আধা ঘন্টা সবাইকে অপেক্ষা করিয়ে নায়রা রেডি হয়ে শেষমেশ ড্রয়িং রুমে এলো। বিশেষ দ্রষ্টব্য, নায়রার কর্মকাণ্ড দেখে কার কি করতে মন চাইতেছে কমেন্ট বক্সে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করে দিন। আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।